শেরপুরে বেড়েছে মালচিং পদ্ধতিতে সবজি চাষাবাদ। লাভজনক হওয়ায় জেলার বিভিন্ন স্থানের কৃষকরা আধুনিক এই পদ্ধতিতে উচ্চ মূল্যের সবজি চাষে ঝুঁকছেন। এছাড়া আগ্রহী কৃষকদের সব ধরনের সহযোগিতা ও পরামর্শ দেওয়া হচ্ছে, জানায় কৃষি বিভাগ। জুবাইদুল ইসলামের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। শেরপুরের লসমনপুর ইউনিয়নের ছোট ঝাওয়েরচর গ্রামের কৃষক মোহাম্মদ মনসুর গেল 2 বছর ধরে আধুনিক মালচিং পদ্ধতিতে করছেন সবজি চাষাবাদ। ফলন ভালো হওয়ায় এই বছরও নিজের 1.5 বিঘা জমিতে মালচিং পদ্ধতিতে শসা চাষ করছেন। এই পদ্ধতিতে প্রথমে আবাদি জমি প্রস্তুত করে বেড তৈরি করে মালচিং পেপার দিয়ে ঢেকে দেওয়া হয়। এরপর নির্দিষ্ট দূরত্বে মালচিং পেপার ছিদ্র করে চারা রোপণ করা হয়। প্রয়োজন হয় না কোনো বাড়তি শ্রমিকের। আগাছা কম হয়, যার জন্য নিরান লাগে না, আমাদের শ্রমিক লাগে না। কিন্তু আমি একবার এই নিচে সার দিয়েছি, এই পর্যন্ত সার দিইনি, তাতে আমার সবজি ভালো আছে। গত বছর যে বেনিফিট পাওয়াতে এবার আবার ওই আগ্রহ হয়ে এখন বেগুন এবং টমেটো করব। কম খরচে বেশি লাভজনক হওয়ায় গ্রামের অন্য চাষিরাও ঝুঁকছেন মালচিং পদ্ধতিতে সবজি চাষে। যদি ওরা ফলনে আগে জায়গা তা আমরাও ইনশাল্লাহ করব। আমরাও ওইটা পদ্ধতি আর কি নেবার চেষ্টা করতেছি, যেন ওই করতে পারি। মালচিং পদ্ধতিতে চাষাবাদে কৃষকদের উদ্বুদ্ধকরণের কথা জানালেন এই কৃষি কর্মকর্তা। এখানকার কৃষকরা শসা, কাঁচামরিচ, টমেটো, বেগুন, বিভিন্ন শাকসবজি মালচিং পদ্ধতিতে এখন করছে। আমরা বিভিন্ন আমাদের ইউনিয়নে আমাদের যে উপসহকারী কৃষি কর্মকর্তাগণ আছেন, তারা মালচিংয়ের উপকারিতা বোঝাচ্ছেন। শুধু শসা নয়, টমেটো, বেগুন এবং কাঁচামরিচও মালচিং পদ্ধতিতে চাষ করে কৃষক মোহাম্মদ মনসুর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আগাম শীতকালীন সবজি চাষের খবর জানাতে দিনাজপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফখরুল হাসান পলাশ। পলাশ, আগাম কি সবজি চাষ শুরু হয়েছে আর কি পরিমাণ আগাম সবজি চাষ হবে এবার? আপনাকে একটু জানিয়ে রাখি যে দিনাজপুরে 16 থেকে 17 হাজার মেট্রিক হেক্টর জমিতে কিন্তু এখানে যে শীতকালীন সবজি সেটি কিন্তু আবাদ হয়ে থাকে। এবং পাশাপাশি আপনি যেটি বলছেন কি সবজি পাওয়া যায়, এখানে কিন্তু প্রধান যে সবজি সেটি যদি আমি বলি আলু, সেই আলু কিন্তু এখানে ব্যাপক পরিমাণে আবাদ হয়ে থাকে। এবং বিশেষ করে দিনাজপুর অঞ্চলে 40 থেকে 45 হাজার হেক্টর জমিতে আলুর আবাদ হয়ে থাকে। এবং এখান থেকে প্রতি বছর 10 লক্ষ মেট্রিক টন আলু কিন্তু এখান থেকে উৎপাদন হয় বলে কৃষি বিভাগ আমাকে জানিয়েছে। তো আমি একটি সবজি বাগানে এসেছি ঠিক শহরতলির এপাশে। আমি একটু কৃষকের সাথে সরাসরি কথা বলব। কৃষক কেমন, আপনি একজন কৃষক, কেমন দেখছেন এবার সবজির আবাদ কেমন হয়েছে? সবজির আবাদ তো হয়েছে ঠিকই, কিন্তু বন্যার কারণে, আকাশে বৃষ্টির কারণে আবাদ নষ্ট হয়ে গেল সব। যেটা আশা করেছিলাম, আশা ব্যর্থ। এখন তো বলতে গেলে বহু লস। কি সবজি আবাদ করছেন? মূলা, আলু তো এখনো দেয়নি, হাত দেয়নি। মূলাটাই শেষ হয়ে গেল। এখন কপি করব, ওটাও বীজ আটকে না, ওটাও নষ্ট হয়ে গেছে সব। কৃষি অফিস থেকে আপনাদেরকে কি পরামর্শ দেওয়া হয়? আমরা এখনো যাইনি ওনাদের কাছে, এখন পর্যন্ত পৌঁছি নেই। এখন ওনারা কি দিবে না দিবে, এরপরে ওনাদের কাছে আমরা আসতেছি। আপনি আসলে শুনছিলেন যে দিনাজপুরে কিন্তু কৃষকরা বলছেন যে আসলে কৃষি বিভাগের যে পরামর্শ, সেই পরামর্শ নিয়ে অনেকেই করে, আবার অনেকেই নিজের মতো করে সনাতন পদ্ধতিতে কিন্তু এসব সবজি কিন্তু তারা আবাদ করছে। তো দিনাজপুর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে। পলাশ, ধন্যবাদ আপনাকে। জয়পুরহাটের ওপর দিয়ে বয়ে যাওয়া তুলসীগঙ্গা নদী খননে আমন ফসল ঘরে তুলতে পেরে খুশি কৃষকরা। নদীর গভীরতা না থাকায় ইতিপূর্বে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ করেও সুফল মেলেনি কৃষকদের। বর্ষা মৌসুমে নদী তীরবর্তী প্রায় 20,000 হেক্টর আমন ফসল ডুবে নষ্ট হয়েছে বছরের পর বছর। কৃষকদের ফসল উৎপাদনের লক্ষ্যে নদী পুনঃখনন করার দাবি পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষের। জয়পুরহাট প্রতিনিধি আলমগীর চৌধুরীর তথ্য ভিডিও চিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। জয়পুরহাটের তুলসীগঙ্গা নদীর খেতলাল ও আক্কেলপুর উপজেলা অংশের উভয় পাশে 1995 সালে নির্মাণ করা হয় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। কিন্তু খনন না করেই বাঁধ নির্মাণ করায় মেলেনি সুফল, বরং সামান্য বর্ষায় নদী ভরাট হয়ে উল্টো পানি ঢুকত ফসলের মাঠে। এ অবস্থায় 60 কোটি 77 লাখ টাকা ব্যয়ে 2022 সালে নদীর 54 কিলোমিটার অংশ পুনর্খনন করে জয়পুরহাট পানি উন্নয়ন বোর্ড। এরপর সুফল পেয়ে খুশি কৃষকরা। নদী খুঁড়ে আমাদের এখানে বাঁধের গোড়া পর্যন্ত ধান হয়ে গেছে, কোনো সমস্যা হয়নি। মানে পানি হলে আগে বন্যা হতো,
এখন আর ওইটা আর হয় না, নদী এবং বাঁধ বাঁধার জন্য আর হয় না। বাপ দাদার আমল থেকে ইলাত আমাদের আমনের ফসল কোনোদিন আমরা দেখিনি, বাপ দাদারাও দেখেনি। এখন আসে খুব আমাদের সুখ হয়ে গেছে, খুব সুবিধা। খননের পর অনেক ভালো হয়েছে, মানুষ এখন ধান সবকিছু ভালোভাবে বাড়িতে পৌঁছাতে পারে। জলাবদ্ধতা রোধ ও এলাকার কৃষকদের সুবিধার্থে নদী পুনর্খনন করার কথা জানান জয়পুরহাট পানি উন্নয়ন বোর্ডের এই শীর্ষকর্তা। তুলসীগঞ্জ নদীটি পুনঃখননের ফলে বর্তমানে জলাবদ্ধতার সমস্যার নিরসন হয়েছে। এখন জলাবদ্ধতার কারণে কোনো ফসল নষ্ট হয় না। এছাড়াও শুষ্ক মৌসুমে নদীতে পানি থাকে, এই পানি ব্যবহার করে কৃষকগণ শুষ্ক মৌসুমে তাদের জমিতে সেচ দিয়ে থাকে। বন্যা ও জলাবদ্ধতা প্রতিরোধে বাঁধ সংস্কারের পাশাপাশি নদী শাসনে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষকে তদারকি অব্যাহত রাখতে তাগিদ এলাকাবাসীর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। কৃষি সংবাদে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। স্বাগত আরেকবার নিউজ 24 কৃষি সংবাদে। রাজশাহীতে ইঁদুরের আক্রমণে দিশেহারা আমন চাষিরা। তারা বলছেন ধান গাছ কেটে ফেলায় ক্ষতির মুখে পড়ছেন তারা। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মতিউর মর্তুজা। মতিউর, ইঁদুর দমনে চাষিরা কি ধরনের উদ্যোগ নিচ্ছেন, আর এই নিয়ে স্থানীয় প্রশাসন কোনো সহযোগিতা করছে কিনা? প্রিয়াঙ্কা, আপনাকে ধন্যবাদ। রাজশাহীতে এখন আমনের মৌসুম। কৃষকরা বলছেন যে প্রতিদিনই প্রচুর পরিমাণ ধান গাছ কাটছে ইঁদুর, ফলে তারা দুশ্চিন্তায় পড়েছেন এবং তাদের দাবি যে কৃষি বিভাগকে ব্যাপারে বললেও কোনো সহায়তা তারা পাচ্ছেন না। কৃষকরা নিজেরাই ফাঁদ এবং বিস্কিটের সাথে বিষ মিশিয়ে কিন্তু ধানের যে জমি রয়েছেন সেখানে রেখে আসছেন এবং কিছু ইঁদুর এর ফলে মারা যাচ্ছে, কিন্তু প্রতিকার কিন্তু হচ্ছে না খুব বেশি। আর কৃষি বিভাগের সাথে আমরা কথা বলেছি, তারা বলেছেন যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর 1993 সাল থেকে ইঁদুর দমন অভিযান পরিচালনা করছে। সেই থেকে এবারও কৃষকদের তারা সহায়তা দিচ্ছেন যে যেন ইঁদুর দমন করতে পারেন। কৃষকরা ইঁদুর দমনে জিঙ্ক, ফসফাইট, লেনিনেট প্রয়োগের পরামর্শ দিচ্ছেন তারা। এছাড়া ইঁদুরের যে গর্ত রয়েছে সেখানে শুকনো মরিচের ধোয়া পানি দিলেও ইঁদুর মারা যাবে বলে জানায় কৃষি অধিদপ্তর এবং তাদের জানায় যে ইঁদুরের আক্রমণের ফলে প্রতি বছর 9 থেকে 10% ফসলের ক্ষতি হয় এবং এর সাথে কিন্তু পরিবেশ বিশেষজ্ঞ যারা রয়েছেন তারা বলছেন যে গুই সাপ, বেজি সহ অন্যান্য যে উপকারী সাপ রয়েছে সেসব সাপ যেন কৃষকরা না মেরে ফেলে, সেসব সাপ সংরক্ষণের ব্যাপারে যেন কৃষকরা পদক্ষেপ নেয়, সেই গুরুত্বের কথাও কিন্তু পরিবেশবিদরা বলছেন। তবে কৃষকরা বলছেন যে তারা কোনোভাবেই প্রতিকার করতে পারছেন না। প্রতিদিনই যখন জমিতে যাচ্ছেন প্রচুর পরিমাণ ধান গাছ কাটা অবস্থায় তারা সেগুলো কুড়িয়ে নিয়ে আসছেন। আর রাজশাহী কৃষি বিভাগ বলছেন যে তারা তাদের কার্যক্রম আরও বাড়াবেন, কৃষকদেরকে আরও সচেতন করবেন যেন প্রাকৃতিকভাবে ইঁদুর নিধন করা যায়। সেসব উপকারী সাপ রয়েছে সেগুলো যেন কৃষকরা সংরক্ষণ করেন, সেই বিষয়ে তাদের সাথে মত বিনিময় সভা করবেন এবং যে সকল প্রাকৃতিক উপায় আছে, এছাড়া ফাঁদ পাতা এবং ইঁদুর নিধনে বিভিন্ন মরিচের গুঁড়া মিশিয়ে গর্তে রাখা, এই বিষয়গুলো কিন্তু তারা পরামর্শ দিচ্ছেন। আর এবছর রাজশাহী জেলায় 84,105 হেক্টর জমিতে ধান চাষ হচ্ছে। উৎপাদন লক্ষ্যমাত্রা 3,05,762 মেট্রিক টন। আমরা রাজশাহীর গুদাগাড়ি, পবা, তানোর যেসব এবং বরেন্দ্রের যেসব এলাকায় বেশি পরিমাণ ধান উৎপাদন হয় সেই সব এলাকার কৃষকদের সাথে কথা বলেছি। তারা কিন্তু সবাই একই রকম কথাই জানিয়েছেন যে প্রচুর পরিমাণ ইঁদুরের উৎপাত এই মৌসুমে রয়েছে, ফলে তারা দুশ্চিন্তাতেই দিন পার করছেন। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে। মতিউ, ধন্যবাদ আপনাকে। বরগুনার বাড়ির উঠোনে ওষুধি গুণাবলী সমৃদ্ধ অ্যালোভেরা চাষ করে সফল হয়েছেন এক নারী উদ্যোক্তা। নিজেদের প্রয়োজনে অ্যালোভেরা গাছ লাগালেও এখন এটিকে বাণিজ্যিকভাবে চাষের পরিকল্পনা করছেন তিনি। বরগুনার পৌর শহরের বাগানবাড়ি এলাকায় ওই নারী বছর 5 আগে প্রথমে একটি অ্যালোভেরা গাছ লাগালেও এখন তার বাড়ির উঠোনে প্রায় 1/2 অ্যালোভেরা গাছ রয়েছে। নিজেদের প্রয়োজন মিটিয়ে উদ্ধৃত অ্যালোভেরা বিক্রি করছেন তিনি। স্থানীয়রা বিভিন্ন ওষুধি কাজের জন্য এখান থেকেই অ্যালোভেরা সংগ্রহ করছেন। কৃষি সংবাদে আবারও বিরতির সাথেই থাকুন। স্বাগত আরেকবার নিউজ 24 কৃষি সংবাদে। যুক্তরাজ্যের ডার্বিতে তীব্র ঠান্ডা ও আর্দ্র আবহাওয়ায় মিষ্টি কুমড়ার ফলন ব্যাহত হচ্ছে। এতে কুমড়ার আকারও যেমন ছোট হয়ে আসছে, উৎপাদনও আগের চেয়ে অনেক কম হয়েছে। গেল বছর যেখানে 15,000 মিষ্টি কুমড়া উৎপাদন হয়েছে সেখানে এবছর একই পরিমাণ জমিতে ফলন হয়েছে মাত্র 1 থেকে 1,500 কুমড়া। এতে দুশ্চিন্তায় পড়েছেন ডার্বির কুমড়া চাষিরা। এতে ব্যাপক লোকসান গুনতে হবে তাদের। এর আগে গত বছর খারাপ আবহাওয়ার কারণে আলু, ভুট্টার ফলনও ক্ষতিগ্রস্ত হয়েছিল।
এই ছিল নিউজ 24 কৃষি সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।